দেখছেন এটা নিউজ সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা দুজন, আমি জান্নাতুন নাহার জাকিয়া, আমি আকাশ হাসান। দর্শক চলুন দেখে আসি আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির নিষিদ্ধ। নিষিদ্ধ জামায়াত শিবির ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা, জানালেন প্রধানমন্ত্রী। গুলির নির্দেশ ছিল না, ছাত্র মিছিলে জঙ্গি অনুপ্রবেশের কারণে হত্যাকাণ্ড, দাবি ওবায়দুল কাদেরের। এবং বাসায় ফিরেছেন কোটা আন্দোলনের ৬ সমন্বয়ক, আটক অন্যদের ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দাবি। স্পন্সর্ড বাই আবিবা ফাইন্যান্স লিমিটেড। সন্ধ্যা ৬টা নিউজ আওয়ারে প্রধান শিরোনামগুলো আপনারা শুনছিলেন। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো খবর। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্র শিবির ও তাদের অন্যান্য অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় সভায় জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারায় এ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। বাংলাদেশের জন্য আতঙ্কের নাম জামায়াত শিবির। যুদ্ধাপরাধী ও রাজাকারের দল হিসেবে চিহ্নিত জামায়াত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির স্বাধীনতার পরও অসংখ্যবার নৃশংসতার প্রমাণ দিয়েছে। রাজনীতির মাখ বদল করতে চেয়েছে রোমহর্ষক নৈরাজ্য দিয়ে। সেসব ঘটনা কিছু খতিয়ান সংবাদ টানারের রিপোর্টে। কোটা সংস্কার নিয়ে শৃঙ্খলিত আন্দোলনে হঠাৎ করেই বিশৃঙ্খলা, সহিংসতার মাত্রা বাড়ে, জ্বালাও পোড়ায়ে জনমনে ভীতি তৈরির পুরনো প্লটে। বিএনপির সাথে আলোচনায় ব্যাপকভাবে নাম আসে জামায়াত শিবিরের নেতাকর্মীদের, কেননা সহিংসতায় কাজ হাসিলের চেষ্টা তাদের ভীষণ পুরনো। ৭১-এ পরাজয়ের যন্ত্রণা থেকে বারবার আগ্রাসী হয় তারা। ১৯৮১ সালের মার্চে প্রতিষ্ঠার মাত্র ৩ বছরের মাথায় ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা চট্টগ্রাম সিটি কলেজের নির্বাচিত এজিএস তবারক হোসেনকে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রাম কলেজের সোহরাওয়ার্দী হলের শিবির কর্মীরা ছাত্র ইউনিয়ন নেতা মেধাবী ছাত্র শাহাদাত হোসেনকে হত্যা করে ৮৪-তে। ১৯৮৬ সালে জাতীয় ছাত্র সমাজের নেতা আব্দুল হামিদের ডান হাতের কবজি কেটে উল্লাস করা এবং ১৯৮৮ সালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ছাত্রমৈত্রী নেতা ডাক্তার জামিল আক্তার রতনকে কুপিয়ে ও হাত পায়ে রক কেটে হত্যা করে শিবিরের ক্যাডাররা। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগেও ব্যাপক আগ্রাসী ছিল জামায়াত শিবির। ২০০০ সালে চট্টগ্রামের বহদ্দারহাটে শিবিরের ক্যাডাররা মাইক্রোবাসের মধ্যে থাকা ৮ ছাত্রলীগ নেতাকর্মীকে ব্রাশ ফায়ার করে নৃশংসভাবে হত্যা করে। নির্বাচনে জয়লাভের পর বিএনপির সাথে ক্ষমতা ভাগাভাগি করে দেশজুড়ে চালায় সাম্প্রদায়িক হামলা। ২০০৪ সালে বরিশালের বাবুগঞ্জের আগরপুর ইউনিয়নের ছাত্রমৈত্রীর সভাপতি শামীম আহমেদকে হত্যা করে শিবির সদস্যরা।
2006 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক আবু তাহেরকে হত্যা এবং সেকুলারিজম ও শিক্ষা শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার অপরাধে অধ্যাপক হাসান আজিজুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে জনসম্মুখে হত্যার হুমকি দেয় শিবির। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর দেশে বিশৃঙ্খলা ছড়াতে শাহবাগে আন্দোলনরত অ্যাক্টিভিস্ট আহমেদ রাজীব হায়দারকে চাপাতির আঘাতে খুন করা হয়। নৃশংসভাবে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনা সংস্থার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন, মুক্তমনা লেখক ব্লগার অভিজিৎ রায়, ব্লগার ওয়াশিকুর রহমান, অনন্ত বিজয় দাস ও নীলাদ্রি চট্টোপাধ্যায়কে। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি জামায়াত শিবিরের পেট্রোল বোমার আগুনে পুড়ে সারা দেশে মারা গেছে 64 জন। একই কায়দায় 2013 সাল থেকে পরবর্তী 3 বছরে সারা দেশে জঙ্গি গোষ্ঠীর 49টি হামলায় শিক্ষক, ধর্মযাজক, বিদেশি, মানবাধিকার কর্মী, পুলিশ ও পুলিশ পরিবারের সদস্যসহ 52 জনকে হত্যা করেছে খুনি চক্র। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। নিষিদ্ধ জামায়াত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করলে জঙ্গি সংগঠন হিসেবেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে দেশবাসীর সহযোগিতা চান তিনি। একই সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের ব্যানারে সাম্প্রতিক সহিংসতা তদন্তে বিশ্বের যে কোনো দেশকে এগিয়ে আসার আহ্বান তার। সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক লীগের কর্মসূচিতে যোগ দিয়ে আওয়ামী লীগ সভাপতি এ বক্তব্য রাখেন। 15ই আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে প্রতি বছরই শোকের মাস আগস্টের প্রথম দিনে রক্তদান, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে আসছে বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ কৃষক লীগ। বৃহস্পতিবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী এ সংগঠনের কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি সাম্প্রতিক কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও নৃশংসভাবে হত্যাকাণ্ডের চিত্র তুলে ধরেন। আন্দোলনকারীদের শতভাগ দাবি মেনে নেয়ার পরেও কোন উদ্দেশ্যে এই সহিংসতা, সেই প্রশ্ন সরকার প্রধানের। একজন মহিলা সাংবাদিক প্রকাশ্য রাস্তায় ফেলে তাকে উলঙ্গ করে তার উপরে পাশবিক অত্যাচার থেকে শুরু করে এমন কিছু নেই 3 জন সাংবাদিক উপরে এই অত্যাচার না করেছে। সাধারণ মানুষ, ছাত্র, যুব আর আওয়ামী লীগের নেতা কর্মী থেকে শুরু করে কেউই তো রেহাই পায়নি। আজকে যে প্রাণহানিগুলি ঘটলো, যেখানে দাবি শতভাগ মেনে নেওয়া হয়ে গেছে, সেখানে এই আন্দোলন চালিয়ে যাওয়ার কি যৌক্তিকতা আছে? কার স্বার্থে? কেন? আওয়ামী লীগ সভাপতি বলেন, 75 থেকে এ পর্যন্ত বারবারই তার দল ও সমর্থকদের প্রাণ দিতে হয়েছে। সাম্প্রতিক নাশকতা ও হত্যাকাণ্ডের তদন্তে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবারও আহ্বান জানান তিনি। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। এসব নাশকতায় জামায়াত ইসলামী ও তাদের ছাত্র সংগঠনের সরাসরি জড়িত থাকার অভিযোগ তুলে দলটির নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে আত্মপ্রকাশের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। কারণ বাংলার মাটিতে জঙ্গির ঠাঁই হবে না, সেইভাবে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি দেশবাসীকে সেই সজাগ থাকতে চাই এবং তাদের আমি সহযোগিতা চাই। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কারো প্রতি গুলি করার নির্দেশ ছিল না। তারপরও ঘটনাস্থলে কেউ আইন ভেঙে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, প্রতিটি মৃত্যুর জন্য সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত তার পরিবার। প্রতিটি মৃত্যুর ঘটনার বিচার হবে ও দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি আশ্বাস দেন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে তৃতীয় পক্ষ সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে দাবি করে তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা দায়ী ব্যক্তিদের
আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে আমরা বিদেশি কোনো এক্সপার্ট তাদেরও সহায়তা নিব, যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই। ক্ষতিগ্রস্ত কেউ হয়, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যদের হারিয়েছে, এবং তারপরে এই সরকার এবং এই দেশ। কোটা সংস্কার আন্দোলনকালীন মিছিল, বিক্ষোভে ও ঘরে থাকা অবস্থায় অনেকের মৃত্যু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রদের আন্দোলনে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকে অনেককে গুলি করায় হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। বৃহস্পতিবার ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। লন্ডনে বসে আন্দোলনে উস্কানি দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, গোটা দেশ থেকে বিএনপি জামাত সন্ত্রাসীদের এনে ক্ষমতা দখলের জন্য ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তাদের নেতা লন্ডনে আদেশ দিয়ে সারা দেশে হত্যাকাণ্ড ঘটিয়েছে। ওবায়দুল কাদের বলেন, হত্যাকাণ্ডের তদন্ত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসবে গুলি কিভাবে শিশুর মাথায় বা চোখে লাগলো। দেখা মাত্র গুলির নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে দেয়া হয়নি। সেনাবাহিনী কোথাও গুলি ছুড়েছে এমন খবর জানা নেই। এ সময় নিরাপরাধ কেউ যাতে হয়রানি না হয় সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করেন তিনি। দেখা মাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেওয়া হচ্ছে। কোনো আন্দোলনকারীর উপর গুলি চালানোর নির্দেশনা আইন শৃঙ্খলা বাহিনীকে কখনো দেওয়া হয়নি। তারপরেও আমরা বলবো, তদন্ত হচ্ছে, সঠিক তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। 5 দিন পর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এর আগে নিরাপত্তার কথা বলে তাদের হেফাজতে নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিবি। কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে গত শুক্র ও শনিবার হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হলেন নাহিদ ইসলাম, সার্জিজ আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম। নিরাপত্তার কারণে তাদের হেফাজতে নেওয়া হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তারা। রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয় থেকে পাঠানো একটি ভিডিওতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন 6 সমন্বয়ক। সে সময় ডিবির বিদায়ী অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের সাথে তাদের খাওয়ার একটি ভিডিও দেয়া হয়। সেই ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ডিবি পুলিশ, জানিয়ে হাইকোর্টও বিরূপ মন্তব্য করে। তাদের মুক্তির জন্য বিভিন্ন মহল সময়সীমা বেঁধে দেয়। বেঁধে দেয়া সময়সীমার মধ্যে সকালে 6 সমন্বয়কের পরিবারের সদস্যদের ডিবি কার্যালয়ে যেতে বলা হয়। দুপুর 1:30টার দিকে স্বজন সহ ডিবির গাড়িতে কার্যালয়ে ছাড়েন 6 সমন্বয়ক। এ নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম ফোনে জানান, 32 ঘন্টা অনশনের পর 6 জনকে ছেড়ে দেয়া হয়। মনিরুজ্জামান, এটিএন নিউজ, ঢাকা। 24 ঘন্টার মধ্যে আটক শিক্ষক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজ। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার বিচারও দাবি করেন তারা। বৃষ্টি উপেক্ষা করে অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর হামলা, মামলা এবং গ্রেফতারের প্রতিবাদ জানান তারা। নিপীড়ন বিরোধী শিক্ষকদের এ সমাবেশে যোগ দেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, যাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। প্রত্যেকেই সমাবেশে যোগ দিয়ে ক্যাম্পাসে ঢোকার পথে পুলিশি বাধার মুখে পড়েন বলে অভিযোগ করেন। যারা গুলিবিদ্ধ হয়েছে তারা সকলে আমার সন্তান। আপনারা সবাই নেমে আসুন। আপনারা যদি আজকে নেমে না আসেন, আপনার সন্তানদেরকে আপনারা কিভাবে মুখ দেখাবেন? বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা অবিলম্বে সারা দেশে গ্রেফতারকৃত শিক্ষক শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন। শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশি তল্লাশি বন্ধ এবং জাতিসংঘের তত্ত্বাবধানে আন্দোলনে নিহত শিক্ষার্থী জনতা নিরপেক্ষ তদন্ত দাবি করেন তারা। প্রতিবাদ করলেই ট্যাগ লাগিয়ে দেওয়া হয়, এই ট্যাগানো বন্ধ করতে হবে। আমাদের ছাত্রদেরকে অনিরাপদ রেখে আমরা কোনোভাবেই আমাদের বাসায়, আমাদের কোথাও আমরা শান্তিতে বসে থাকবো না। আমাদের অস্তিত্বে আঘাত আনা হয়েছে, বাংলাদেশের বুকে গুলি করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে ভিসির বাসভবনের সামনে ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখানে শ্রদ্ধা নিবেদন ও 1 মিনিট নীরবতা পালন করেন শিক্ষকরা। দুপুরে আটক ছাত্র জনতার মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ে যান নিপীড়ন বিরোধী শিক্ষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। শিক্ষার্থীদের মুক্তির দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কোনদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না। জাতীয় আন্তর্জাতিক যে পেশাগত উৎকর্ষের কথা তারা বলে থাকেন, যে প্রশিক্ষণ তারা পেয়েছে সেগুলোকে পদদলিত করেছে। আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। দ্বিতীয় দাবি, এ পর্যন্ত যেভাবে নিরপরাধ মানুষ মারা গেছে বাংলাদেশে, তাদের সকলের বিচার করতে হবে। তারা রইল হুকপাট, তারা রইল হুকপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শীতল বুদার ভাষণ বেদি। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। আন্দোলনকারী শিক্ষার্থী সহ সব হত্যাকাণ্ডের বিচার এবং গ্রেপ্তার হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ভিজুয়াল মিডিয়া বা দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। অপরদিকে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করে শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র, নাটক ও মঞ্চের শিল্পী, কলাকুশলীরা। বিস্তারিত মুজাহিদুল ইসলামের রিপোর্টে। সকালে পুলিশের বাধায় পূর্বঘোষিত মানিক মিয়া অ্যাভিনিউয়ের স্থান পরিবর্তন করে রাজধানীর ফার্মগেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ। বৃষ্টি উপেক্ষা করে তারা হত্যা, সহিংসতা, গণগ্রেপ্তার, হয়রানি বন্ধে নানা স্লোগান দিতে থাকেন। শিল্পীরা বলেন, সরকার যে বর্বরপন্থায় শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করছে তা কোনো গণতান্ত্রিক সভ্য সমাজে হতে পারে না। তাই সমাবেশ থেকে শিক্ষার্থীদের 9 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান তারা। নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই এদেশের সমস্ত তরুণদের যারা মাঠে এই মুহূর্তে আন্দোলন করছে। এ সময় তারা সব হত্যার হিসাব ও বিচার করা সহ নির্বিচারে গুলি, সহিংসতা বন্ধ করার দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে অভিনেতা মোশাররফ করিম বলেন, তারা কোনো দলের পক্ষে নন, তবে শিক্ষার্থীদের ন্যায্য দাবির জন্য সবসময় পাশে থাকবেন শিল্পী সমাজ। গোলাগুলি, হত্যা, রক্ত এগুলো দেখতে চাই না, এগুলোর বাইরে আমরা থাকতে চাই, আমরা শান্তি চাই। আজকে ওই বাচ্চাটার জায়গায় আমার সন্তান হতে পারতো, ওই মানুষগুলোর জায়গায় আপনি হতে পারতাম। গণহারে সবাইকে গ্রেফতার করছে, এটা কোনো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চিত্র হতে পারে না। অন্যদিকে ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শনে গিয়ে ঢাকা 10 আসনের সংসদ সদস্য অভিনয়শিল্পী ফেরদৌস বলেন, ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে অপশক্তি যুক্ত হয়ে ভিন্ন পথে প্রভাবিত করেছে। হারানো ছাত্রদের ফিরে পাওয়া যাবে না উল্লেখ করে শিল্পীরা শিক্ষার্থীদের আন্দোলন থেকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান। এই ছাত্রদেরকে ঢাল করে একদম মানুষরূপী পশু ঢুকে যায়, নস্যাৎ করে দেয় সব আন্দোলনকে, ছিন্ন ভিন্ন করে দেয় পুরো দেশটিকে। আমরা সুন্দর বাংলাদেশ চাই, সম্প্রীতির বাংলাদেশ চাই, স্বস্তির বাংলাদেশ চাই, সন্ত্রাসের বাংলাদেশ চাই না। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। অবশেষে জামিন পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় আটক 16 বছর বয়সী ছাত্র আলফি শাহরিয়ার মাহিম। গত 18 জুলাই বিকেলে রংপুর নগরীর চকবাজার এলাকার শাহজালালের ছোট ছেলে আলফি শাহরিয়ার মাহিমকে আটক করে পুলিশ। পরদিন 19 জুলাই আবু সাইদ হত্যা মামলার আসামি করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় মাহিমকে। এ নিয়ে 31 জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মাহিমের বোন সঞ্জানা আক্তার। এরপর সবাই সোচ্চার হলে 4 আগস্ট থেকে এগিয়ে এনে আজ দুপুরে জামিন শুনানি হয়। শুনানি শেষে শিশু বিবেচনায় মাহিমকে স্থায়ী জামিন দেন রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক মোস্তাফা কামাল। তবে মাহিমের পরিবারের সদস্যরা তাকে নিঃশর্ত মুক্তি দাবি করেন। অবশ্য পুলিশের দাবি, রংপুর তাজহাট থানা আক্রমণের সময় মাহিমকে আটক করা হয়, সে সময় সঠিক বয়স জানা সম্ভব হয়নি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী 11 আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন সূচি না হওয়া পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত থাকবে। এদিকে যেসব
এইচএসসি পরীক্ষার্থী সাম্প্রতিক সহিংসতায় জড়িত ছিল না তাদের জামিনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। এর আগে 3 দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে 18 জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়, দ্বিতীয় দফায় 21, 23 ও 25 জুলাই এবং তৃতীয় দফায় 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। আগামী 4 আগস্ট পরবর্তী পরীক্ষার তারিখ ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা হবার কথা রয়েছে। এবারে দেখবেন বিজনেস নিউজ প্রেজেন্টেড বাই পুবালী ব্যাংক পিএলসি। খোলা বাজারে ডলারের দামে হঠাৎ অস্থিরতা। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ডলার। মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনের হুঁশিয়ারি, বাড়তি দাম নিলে বাতিল হবে লাইসেন্স। কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকায় জুলাইয়ের রেমিটেন্স প্রবাহ কমেছে, ফলে প্রবাহ বাড়াতে বাড়তি দামে ডলার কিনছে ব্যাংক। এর প্রভাব পড়েছে খোলা বাজারেও। রাজধানীতে খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছিল 124 থেকে 125 টাকায়। অনেক মুদ্রা ব্যবসায়ী ডলার মজুত রাখায় এক কৃত্রিম সংকট বলে মনে করছে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশনই। ডলারের বিনিময় মূল্য 119 টাকার বেশি নিলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রেমিটেন্স প্রবাহ বাড়লে ডলারের মূল্য কমে আসবে। বাজার স্থির রাখতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। নরসিংদী জেলায় বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে একসময়ের কদরহীন ফল লটকন। জেলার শিবপুর, বেলাবো, মনোহরদী ও রায়পুরা উপজেলায় দিন দিন বাড়ছে লটকনের চাষ। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। রোপণের 3 বছরের মধ্যে গাছে ফল আসে। টানা 25 থেকে 30 বছর ফল পাওয়া যায়। রোগবালাই নেই বললেই চলে, পরিচর্যাও করতে হয় কম। ফল কাঁচা থাকতে পাইকাররা বাগানে থেকে কিনে নিয়ে যান। অন্যান্য ফসলের তুলনায় লাভ কয়েক গুণ বেশি পাওয়া যায়। বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 150 টাকায়। দেশের বাইরের খবর। তেহরান বিশ্ববিদ্যালয়ে আজ হামাস প্রধান ইসমাইল হানিয়ার জানাজায় যোগ দিয়েছিলেন লাখো মানুষ। এতে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি। এ সময় খামিনির পাশে ছিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জানাজার শেষে ইসমাইল হানিয়া ও তার দেহরক্ষীর মরদেহ একটি ট্রাকে করে তেহরানের আজাদ স্কোয়ারে নিয়ে যাওয়া হয়। এ সময় রাজপথে সমবেত লাখো মানুষ হানিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান। আগামীকাল শুক্রবার কাতারে দাফন করা হবে তাকে। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান। মঙ্গলবার গভীর রাতে সেখানেই গুপ্ত হত্যার শিকার হন তিনি। علیه السلام هستیم برمیخروشیم و فریاد میزنیم هیهات من نزد الله. এবারে ইস্পাহানি স্পোর্টস নিউজ।
কানাডা গ্লোবাল টি-20 লিগে টানা তৃতীয় জয় পেয়েছে সাকিব আল হাসানের বাংলা টাইগার্স। অন্টারিওতে আগে ব্যাট করে 101 রানে গুটিয়ে যায় সারে জাগুয়ার্স। জবাবে 1 ওভার বাকি থাকতে 4 উইকেটে জয় তুলনায় বাংলা টাইগার্স। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে সারের ওপেনার সুনীল নারিনকে 0 রানে আউট করে দলকে দারুণ শুরু এনে দেন শরীফুল ইসলাম। এরপর ব্যাটারদের ব্যর্থতায় 35 রানে 5 উইকেট হারায় সারে। মাঝে মার্কাস স্টয়নিস 36 রানের ইনিংস আর শেষ দিকে লোগান ফন বিকের 31 রানের সৌজন্যে 3 অঙ্কের ঘর পৌঁছায় তারা। 11 রান দিয়ে শরীফুলের শিকার 3 উইকেট আর 21 রান দিয়ে 2 উইকেট তোলেন সাকিব। জবাবে নারিনের ঘুড়িতে 31 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগার্স। 4-এ নেমে ব্যর্থ সাকিবও, তবে ডেভিস ভিসা 27 ও ডিলন হেলিগারের 17 রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলা টাইগার্স। দর্শক, এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।